মিথ্যা কেস ভাই কতদিন দাঁড়াবে? এভিডেন্স লাগবে তো ভাই। আমার নামে একজন মার্ডার কেস করে দিল, তো প্রথমে হয়তো কেস হয়ে গেল, তারপরে তো এভিডেন্স লাগবে ভাই। এভিডেন্স জোগাড় করতে পারবে তো? বলুন, পাবে না। আর আমি তো মারিনি, আমার নামে যদি দেয় কি হবে? আমরা ভাই মারের বদলা মারের রাজনীতি পছন্দ করি না, কিন্তু 5 টাকার পেনের এমন খোঁচা দেবো, হরিয়ারপাড়া থেকে কলকাতা হাইকোর্ট করাবো, ছাড়বো না। আমি শুনছিলাম আমার অনেক ভাইদেরকে অনেকে চমকাচ্ছে ধমকাচ্ছে, অনেক মিথ্যাও কেস দিয়েছে, তাদের একটু শুনিয়ে দিয়ে যায়। অনেক দাদা দিদির কথা শুনে, তৃণমূলী অনেক দাদা দিদির কথা শুনে বুথ স্তরের ভাইয়েরা, তৃণমূলের ভাইয়েরা আমাদের আইএসএফ এর কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছেন। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আইএসএফ এর যার মিথ্যা কেস দেবে তাকে দায়িত্ব হচ্ছে জামিন করানোর দায়িত্ব আইএসএফ নেয়। আইএসএফ এর জন্য যারা চট না পেয়েও মাটিতে বসছে, দাঁড়িয়ে থাকছে, তাদের নামে মিথ্যা কেস দিলে তাদেরকে জামিন করানোর দায়িত্ব আমরা নিই। আপনাদের বলে রাখছি, ভয় পাবেন না। মিথ্যা কেস দিয়েছে তো কি হচ্ছে? ঠান্ডার সময় যদি দেখেছেন মিথ্যা কেস দিয়েছে, পুলিশ এসেছে বাড়িতে, পুলিশকে বলবেন সাহেব একটু দাঁড়ান, কম্বলটা নিয়ে নিন। কি বলবেন? হ্যাঁ, বলবেন সাহেব একটু দাঁড়ান, কম্বলটা নিয়ে এই টাইমটা দেন। আমাকে ডেকেছিলেন না, একবার ডেকেছিল, আমি কম্বল নিয়ে হাজির হয়ে গেছি, প্রস্তুত আছি জেল খাটার জন্য। তো বলবেন কি সাহেব একটু দাঁড়ান, কম্বলটা নিয়ে নি। কম্বলটা নেবেন আর বাড়ির লোককে বলে দেবেন, ব্লকের যারা দায়িত্ব আছে বা জেলার যারা দায়িত্ব আছে, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা বাড়ির লোককে দিয়ে আমাদের নেতৃত্বদেরকে পাঠিয়ে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ভাই আমার কর্মীকে পুলিশ কোর্টে পাঠানোর আগে আমরা কোর্টে তার জন্য উকিল দাঁড় করিয়ে রাখবো, তারপরে জামিন করাবো। হলো না জামিন, কলকাতা হাইকোর্টে যাব, হলো না জামিন, প্রয়োজনে আমার একটা ভাইয়ের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব, তাকে সেখান থেকে জামিন করিয়ে নিয়ে এসে মালা পরিয়ে তার বাড়ি পৌঁছাবো। তারপরে কিন্তু চুপ করে থাকবো নাকি? বললাম 5 টাকার পেনে এমন খোঁচা দেবো, হাইকোর্ট করাবো। 2 বছর 4 বছর, খুব বেশি হলে 5 বছর পরে কেসটা কি হবে? ডিসমিস হবে। কারণ মিথ্যা কেস ভাই কতদিন দাঁড়াবে? এভিডেন্স লাগবে তো ভাই। আমার নামে একজন মার্ডার কেস করে দিল, তো প্রথমে হয়তো কেস হয়ে গেল, তারপরে তো এভিডেন্স লাগবে ভাই। এভিডেন্স জোগাড় করতে পারবে তো? বলুন, পাবে না। আর আমি তো মারিনি, আমার নামে যদি দেয় কি হবে? কদিন থাকবে? 5 বছর পরে খুব বেশি হলে তখন আমার ভাইকে আমরা কি করাবো? কেসটা ডিসমিস করাবো, বাইজ্জাত বাড়ি হবে আমার ভাই। তারপরে আমার ভাইকে দিই, যে আমার ভাইয়ের নামে দাদা দিদির কথা শুনে কেস করেছিল, সেই ব্যাটার নামে আমরা মানহানি মামলা করব। ছেড়ে কথা বলবো না। সৌজন্যতার রাজনীতি আমি পছন্দ করি, সৌজন্যতার রাজনীতি করি, কিন্তু আমার ভাইকে যা ডিস্টার্ব করবে, আইএসএফ এর কর্মীকে যে ডিস্টার্ব করবে, আইএসএফ এর নেতৃত্বরাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তো ওর নাম দিয়ে, আমার ভাইয়ের নাম দিয়ে মানহানি মামলা করব। যে বন্ধুরা এখন মিথ্যা কেস করেছো, প্রস্তুত থাকো, আগামী দিনের কথা ভেবে হয় টাকা রেডি করো, নাহলে মানহানি মামলায় তুমি হারবে, আর নাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। এরা যদি মনে করে দাদা দিদি টাকা দিয়ে দেবে, তাহলে তো হয়েই যেত। দাদা দিদি টাকা তো দূরের কথা, দাদাকে গিয়ে 1 বোতল রক্তের কথা বলো তো, যে আমার পরিবারের লোক মারা যাচ্ছে, মানে বিপদে আছে, 1 বোতল রক্তের ব্যবস্থা করে দিন তো। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো দাদা দিদি পারবে না। জনগণের সাথে টাচে নাই তো এরা। যদি জনগণের সাথে টাচে থাকতো, তাহলে নমিনেশনের দিনে নমিনেশন কেন্দ্রগুলোকে ধরে ঘিরে রাখতে হতো ভাই উন্নয়ন বাহিনী দিয়ে। যদি জনগণের সাথে টাচে থাকতো, জনগণের যদি প্রতি ভরসা থাকতো, জনগণ এদেরকে ভোটে জিতাবে, তাহলে গণনা কেন্দ্রে গিয়ে আর বিরোধীদেরকে এখান থেকে মেরে তাড়িয়ে দিয়ে বিজয়ী সার্টিফিকেট নিয়ে ওই পচা সবুজ আগিয়ে এদেরকে মাখতে হতো না। জনগণের প্রতি এদের ভরসা নেই, আর দাদাদের কথা তো দূরের কথা। তাই বলে দিই, সৌজন্যতার রাজনীতি করি, রাজনীতি করে যাব, কিন্তু আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করছে তাদের কোনো অংশে কিন্তু ছাড় নাই, আইনের মাধ্যমে হবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনারা জানেন, আপনাদের এখানে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের দাবি ছিল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। আরে ভাই, আপনাদের অসুবিধা কারো হয়নি তো? হলে বলেন শেষ করে দেবো। কারো অসুবিধা হচ্ছে না? কথা শুনতে খারাপ লাগছে। আমি ভাই শেষে কটা কথা বলবো। বাজ পড়ে মারা গেলে কি হয়, কি পাবে? সাপে কাটে মারা গেলে কি পাবে? কৃষক বন্ধুদের কি অধিকার আছে? বিড়ি শ্রমিকদের কি অধিকার আছে? এই কথাগুলো বলবো, যদি ভুলে না যায় আমাকে একটু ইয়াদ করিয়ে দেবেন, যদি ভুলে যায় ইয়াদ করিয়ে দেবেন। দেখ, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি
আমরা দেখছি, আপনি একটু এগিয়ে যান, নদিয়া জেলা ৪৫ লক্ষের আশেপাশে মানুষ বসবাস করে, ৩ থেকে ৪টে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আরো হোক বিশ্ববিদ্যালয়। আমরা চাই 10 লক্ষ মানুষে একটা করে বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। যদি 5 লক্ষ মানুষে বিশ্ববিদ্যালয় দেওয়া সম্ভব হয় সেটাও ওদিকে আমরা অসুবিধা নাই। আর একটু এগিয়ে যান বীরভূম, ৩৫ লক্ষের আশেপাশে মানুষ বসবাস করে, সেখানেও 2-3টে বিশ্ববিদ্যালয়। আর মুর্শিদাবাদে চলে আসুন, ৭৭ লক্ষের ওপরে মানুষ বসবাস করে, এতদিন তো বিশ্ববিদ্যালয় দেয়নি। যদিও আপনাদের আন্দোলনে আমরা এই আন্দোলন করেছিলাম, সব সকালে সম্মিলিত আন্দোলনের ফলে একটা বিশ্ববিদ্যালয় দিয়েছে, যেটা একটা কলেজের থেকে কোনো অংশ বেশি নয়। তাই আজকে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করি যে অবিলম্বে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপদান করতে হবে, বিভিন্ন ফ্যাকাল্টি খুলতে হবে। নিয়মিত এখানে ভাইস চ্যান্সেলর থাকে না, নিয়মিত এখানে রেজিস্ট্রার থাকে না, নিয়মিত এখানে অ্যাকাউন্টস অফিসার থাকে না, নিয়মিত এখানে স্পোর্টস অফিসার থাকে না, বা বিভিন্ন ফ্যাকাল্টিও থাকে না। তাই আজকের দিনে এখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে একটু বলে দিতে চাই, অবিলম্বে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে হবে। অন্যথায় আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে কোথায় কিভাবে আন্দোলন করিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করানো যায় সেটা আইএসএফ ভালো জানে। সেই আন্দোলনে তাহলে নেমে যাবে। আমরা আরো দাবি করেছি এখানে দাঁড়িয়ে যে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা। শুধু ওয়াকফ সম্পত্তি নয়, আজকে আমাদের উপরে রাগ কেন? আজকে আমার অন্য যে জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমাদের দায়িত্বশীলদেরকে বলেছে বিজেপির প্রোগ্রাম করুক পারমিশন দেব, কংগ্রেস প্রোগ্রাম করুক পারমিশন দেব, বামেরা প্রোগ্রাম করুক পারমিশন দেব, আইএসএফ প্রোগ্রাম করলে মাঠ পারমিশন দেব না। কারণটা কি? আমার আগে বক্তা আমার শর্মাদা বললেন, উনি অনেক কথার বলতে কিছু ওনার হয়তো ব্যাকরণগত ত্রুটি আছে। আমরা ব্রাহ্মণের বিরুদ্ধে নয়, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। আমরা বর্ণবাদীদের বিরুদ্ধে, আমরা ব্রাহ্মণের বিরুদ্ধে নয়। এমন অনেক আমার সাথে পরিচিত আছে ব্রাহ্মণ সমাজের মানুষ, তারা আর্থিকভাবে দুর্বল, তাদের সন্তানদের পড়াশোনা হচ্ছে না, তাদের পরিবারের চিকিৎসার উপযুক্ত তাদের অর্থ নাই, সেগুলো তো আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদের পাশেও আছি। পেরিয়ে যাওয়ার পরেও তার খুনিরা অধরা। আজ তার শহীদ দিবসে আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করেছি। সেখানে শুধু আনিস খান নয়, ফায়জান আহমেদ, স্বপ্নদীপ, রোহিত ভেমুলা, সাজিদ হোসেন, নাজিব আহমেদ, উত্তম মার্ডি প্রত্যেককে আমরা স্মরণ করব। আপনারা জানেন স্বপ্নদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তাকে র্যাগিং করা হয়েছিল এবং সেই র্যাগিংয়ের শিকার হয়ে তার দেহ, রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল হোস্টেল থেকে। আমরা দাবি করেছিলাম সেই সময় স্টুডেন্টস ফ্রন্ট যে প্রথম বর্ষের ছাত্রদের জন্য পৃথক হোস্টেল করতে হবে ক্যাম্পাসের মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সেই দাবিকে মান্যতা দিয়ে ক্যাম্পাসের মধ্যে তারা পৃথক হোস্টেল প্রথম বর্ষের ছাত্রদের জন্য করতে বাধ্য হয়েছে। একইভাবে উত্তম মার্ডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার 3 দিনের মধ্যে তাকে আবার বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসতে হয় বাড়িতে। অভিযোগ র্যাগিংয়ের শিকার সেও হয়েছিল এবং তারপর তার বাড়ির বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একইভাবে নাজিব আহমেদ জেএনইউর ছাত্র, তাকে অভিযোগ যে এবিভিপি খুন করে তাকে গুম করে দিয়েছে। আজও পর্যন্ত দিল্লি পুলিশ নাজিব আহমেদকে খুঁজে পায়নি। খুব নাকি একটা স্ট্রং টিম তৈরি হয়েছিল দিল্লি পুলিশের নাজিবকে খুঁজে পাওয়ার জন্য। একটা ছাত্র জেএনইউর মতো 5 তারা বিশ্ববিদ্যালয় থেকে হঠাৎ উধাও হয়ে গেল, অথচ আজও পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এক অদ্ভুত ব্যাপার। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি, তাকেও আমরা স্মরণ করছি আজকের এই আমাদের সভার মঞ্চ থেকে। আমরা স্মরণ করছি সাজিদ হোসেনকে, যে সাজিদ হোসেন মালদার একজন মেধাবী ছাত্র, আমাদের শহরে পড়তে এসেছিল মালদা থেকে। সেই সাজিদ হোসেনকেও নিট পরীক্ষার্থী ছিল, সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল, তাকেও অপহরণ করে একটি ভাড়া বাড়ি থেকে একটি সুটকেসের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনে। আমরা স্টুডেন্টস ফর নিউ টাউন থানায় ডেপুটেশন করে ওর হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছিলাম।
ফাইজান আহমেদ মাধ্যমিকে অঙ্কে 100 অসমের ছেলে, অসম বোর্ডের পরীক্ষা, অঙ্কে 100, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, বায়োলজিতে 100। কতটা মেধাবী ছাত্র সে! তাকেও খড়গপুর আইআইটিতে র্যাগিংয়ের শিকার হয়ে খুন হতে হয়েছে। সেই ফাইজান আহমেদকেও আমরা স্মরণ করছি, যার আইআইটিতে গোটা ভারতবর্ষে র্যাঙ্ক ছিল 11। সেই ফাইজান আহমেদকেও খুন হতে হয়েছে। তাই আজকে আমাদের স্লোগান, আমাদের ব্যানারে লেখা আছে, সকল প্রকার বৈষম্য নিপাত যাক, ছাত্র খুনিরা শাস্তি পাক। শুধুমাত্র ধর্ম দেখে, জাত দেখে, কোন জায়গা থেকে সে উঠে আসছে সেইটা দেখে ছাত্রদেরকে দিনের পর দিন র্যাগিংয়ের শিকার হতে হবে, দিনের পর দিন অত্যাচারের শিকার হতে হবে, হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তার বিরোধিতা আমরা স্টুডেন্টস ফ্রন্ট আজকে আমাদের এই মঞ্চ থেকে জানাচ্ছি। আপনাদের সামনে প্রথম স্বাগত ভাষণ রাখবেন আমাদের স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শহীদ আনিস খানের সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন করার অভিজ্ঞতা যার রয়েছে, জুলকার খান আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন।